নমস্কার বন্ধুরা, কম্পিটিটিভের দুনিয়ায় আপনাদের প্রত্যেককে স্বাগত এবং আপনার সাথে আছি আমি পর্ণদীপ। আর আমরা ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স অ্যানালিসিস করি দ্য হিন্দু থেকে। আর আজ 10ই জুলাই 2021 ইম্পর্টেন্ট কিছু কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে চলে এসেছি। আজকে হয়তো কারেন্ট অ্যাফেয়ার্সের পরিমাণটা তুলনামূলক একটু কম রয়েছে, কিন্তু আজকের কারেন্ট অ্যাফেয়ার্স অন্য দিনের তুলনায় কিন্তু বেশি ইম্পর্টেন্ট। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তার পূর্বে এগিয়ে চলো, এই টেলিগ্রাম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই চ্যানেলে আমার প্রতি লেকচারের আপডেট সহ ইম্পর্টেন্ট লেকচারের পিডিএফ পাবেন। আর এই ডেসক্রিপশন বক্সে আমার চ্যানেল এবং আমার সম্পর্কে লেখা রয়েছে। আর বুক রিভিউ এই চ্যানেলটা, পর্ণদীপস ওপিনিয়ন, এই যে বুক রিভিউ চ্যানেল, আপনারা এই চ্যানেলে প্রত্যেকটা ভিডিওর মাধ্যমে কিন্তু রিয়েলাইজ করতে পারবেন কোন বইটা আপনার পক্ষে সুইটেবল। তো এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। এবং অন্যান্য ইউপিএসসি এবং ডব্লিউবিসিএস রিলেটেড কিছু ইম্পর্টেন্ট প্লেলিস্টের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে আপনারা দেখে নিতে পারেন। আর ভিডিওটা তো শুরু করছি, কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত কোনো রকম স্কিপ না করেই দেখবেন আশা করছি। চলুন শুরু করা যাক। তো আজকে প্রথমে যে কারেন্ট অ্যাফেয়ার্স, এটা ইউপিএসসির জন্য একেবারেই ইম্পর্টেন্ট নয়, তবে এসএসসি, ডব্লিউবিসিএস, ডব্লিউবিপি, ডব্লিউবিপিএসসি যে কোনো লেভেলের এক্সামিনেশনের জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। রিসেন্টলি 8টা রাজ্যের গভর্নরকে চেঞ্জ করা হয়েছে। তার মধ্যে প্রথম যেটা রয়েছে দেখুন, থাওরচাঁদ গেহলট, যিনি কারেন্টলি সার্ভস অ্যাজ ক্যাবিনেট মিনিস্টার, হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ গভর্নর অফ কর্ণাটক। তো থাওরচাঁদ গেহলট তিনি কিন্তু এতদিন ক্যাবিনেট মিনিস্টার ছিলেন, তাকে অ্যাপয়েন্ট করা হয়েছে গভর্নর অফ কর্ণাটক হিসেবে। এছাড়াও বাকি আরও কিছু দেওয়া রয়েছে দেখুন, PS শ্রীধরন পিল্লাই, ইনি আগে গভর্নর ছিলেন কোথাকার, মিজোরামের গভর্নর ছিলেন, এখন ট্রান্সফার করা হয়েছে কোথায়, তিনি এখন গোয়ার গভর্নর। নেক্সট, সত্যদেব নারায়ণ আর্য বা আর্য হিন্দিতে বললে, তিনি গভর্নর অফ হরিয়ানা ছিলেন, তিনি হরিয়ানার গভর্নর, তিনি এখন ট্রান্সফার হয়েছেন এবং অ্যাপয়েন্টেড অ্যাজ গভর্নর অফ ত্রিপুরা, তিনি এখন ত্রিপুরার গভর্নর। রমেশ বায়াস, তিনি ত্রিপুরার গভর্নর ছিলেন এবং তাকে ট্রান্সফার করা হয়েছে কোথায়, তাকে ঝাড়খণ্ডে ট্রান্সফার করা হয়েছে। তারপর বান্দারু দত্ত রায়, তো তিনি গভর্নর ছিলেন হিমাচল প্রদেশের গভর্নর ছিলেন, তাকে ট্রান্সফার করা হয়েছে হরিয়ানাতে। তো এই রাজ্যগুলোর কিন্তু গভর্নরকে চেঞ্জ করা হয়েছে, রিপিট করে দিয়েছি। থাওরচাঁদ গেহলট, তিনি এর আগে ক্যাবিনেটে সার্ভ করেছিলেন, কিন্তু এখন তিনি কর্ণাটকের গভর্নর। PS শ্রীধরন পিল্লাই, তিনি মিজোরামের গভর্নর ছিলেন, তাকে ট্রান্সফার করে গোয়ার গভর্নর করা হয়েছে। সত্যদেব নারায়ণ আর্য, তিনি হরিয়ানার গভর্নর ছিলেন, তাকে ট্রান্সফার করা হয়েছে ত্রিপুরাতে। ত্রিপুরার গভর্নরের নাম আগে ছিল রমেশ বায়াস, তাকে ট্রান্সফার করা হয়েছে ঝাড়খণ্ডে। বান্দারু দত্তরায়ও, তিনি গভর্নর ছিলেন হিমাচল প্রদেশের, বর্তমানে তাকে করা হয়েছে গভর্নর অফ হরিয়ানা বা হরিয়ানার গভর্নর করা হয়েছে। নেক্সট যে কারেন্ট অ্যাফেয়ার্স, এটা এসএসসি অন্যান্য এক্সামের জন্যই সমানভাবে ইম্পর্ট্যান্ট, ইউপিএসসি ফিল্মসের জন্যও কিন্তু সমানভাবে ইম্পর্ট্যান্ট। ডিবি জেনভক বা DBGENVOC, এটা আমরা যদি সহজ উচ্চারণ করি সেটাই কিন্তু বেটার হবে। তো এটা কিন্তু ওয়ার্ল্ডের ফার্স্ট ডেটাবেস জেনোমিক ভ্যারিয়েন্টস অফ ওরাল ক্যান্সার। তো ওরাল ক্যান্সারের ক্ষেত্রে জেনোমিক ভ্যারিয়েন্টসের যে ডেটাবেস, সেটা কিন্তু ওয়ার্ল্ডের মধ্যে প্রথম, মনে রাখবেন। আর ইট ইজ ক্রিয়েটেড বাই দ্য DBT ন্যাশনাল ইনস্টিটিউট অফ বায়োমেডিক্যাল জেনোমিক্স, তো NIBMG দ্বারা কিন্তু তৈরি হয়েছে। আর কল্যাণী অ্যান্ড অটোনমাস ইনস্টিটিউট ফাউন্ডেড বাই দ্য ডিপার্টমেন্ট অফ বায়োটেকনোলজি GOI। আমরা সায়েন্স অ্যান্ড টেকনোলজি আলোচনা করছি ইউপিএসসি মেন্সের টপিক ওয়াইজ যেখানে আলোচনা করছি, সেখানে সায়েন্স অ্যান্ড টেকনোলজি প্রথমে আমরা শুরু করেছি GS পেপার 3-র ক্ষেত্রে। তো সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে খুব তাড়াতাড়ি মোটামুটি 10 থেকে 12টা লেকচার পরে দেখবেন বায়োটেকনোলজি আসবে, সেখানে আমরা ডিটেলসে আলোচনা করব বায়োটেকনোলজি কী, ন্যানো টেকনোলজি কী, ওখানে আপনারা ডিটেলসে এই ভিডিওটা পেয়ে যাবেন। আমি এখন আর বলছি না, বায়োটেকনোলজি প্রচণ্ড টাফ একটা সাবজেক্ট বা টপিক, তো এখন যদি সেটা নিয়ে আলোচনা করতে চাই লেন্থ কিন্তু ভিডিওর আরও বেশি হয়ে যাবে। তো জাস্ট মনে রাখুন, জেনভক, এটা কিন্তু ওয়ার্ল্ডের প্রথম ডেটাবেস যেখানে জেনোমিক ভেরিয়েন্ট ওরাল ক্যান্সারের ক্ষেত্রে এটা ডেটাবেস যেখানে ডেটা কালেক্ট করে রাখা হয়। নেক্সট দেখুন, SPARSH বা সিস্টেম ফর পেনশন অ্যাডমিনিস্ট্রেশন, ব্র্যাকেটের রাখা। তো সিস্টেম ফর পেনশন অ্যাডমিনিস্ট্রেশন ব্র্যাকেটের ব্যাপারটা কী, তো এটা কিন্তু একটা ইন্টিগ্রেটেড সিস্টেম ফর অটোমেশন অফ স্যাংশন অ্যান্ড ডিসবার্সমেন্ট অফ ডিফেন্স পেনশন। তো দেখুন, যারা ডিফেন্সে এতদিন ধরে সার্ভ করে এসেছেন, ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান এয়ারফোর্স, BSF, অথবা যে কোনো ডিফেন্স, ইন্ডিয়ান কোস্ট গার্ড, যে কোনো ডিফেন্সের যে আমাদের ফোর্স রয়েছে সেখানে সার্ভ করে এসেছে, তারা যে পেনশনটা পাবে, সেই পেনশনটার ক্ষেত্রে কিন্তু নতুন এই যে সিস্টেম চালু করা হলো, এই যে সিস্টেম, এই যে ইন্টিগ্রেটেড সিস্টেম, এই সিস্টেমের মাধ্যমে এদের যে পেমেন্ট বা পেনশনের যে পেমেন্ট, সেটা কিন্তু অটোমেটিক
স্যাংশন হয়ে যাবে। এর জন্য এক্সটার্নালি আর কোনো রকম ডকুমেন্ট জমা দিতে হবে না, এখন থেকে শুধুমাত্র অটোমেশন স্যাংশন হয়ে যাবে এই সমস্ত পেমেন্ট, এবং সেটা ডিস্ট্রিবিউট করে দেওয়া হবে অন্যান্য যেসব পেনশন হোল্ডার তাদের মধ্যে। তো দেখুন, ডিসবার্সমেন্ট কথার অর্থ কিন্তু বিতরণ করে দেওয়া। তো এটা ইমপ্লিমেন্ট করা হচ্ছে কাদের দ্বারা? ইমপ্লিমেন্ট করা হচ্ছে যেহেতু ডিফেন্স রিলেটেড, তো মিনিস্ট্রি অফ ডিফেন্সের দ্বারা এটা ইমপ্লিমেন্ট করা হচ্ছে। দেখুন আরও বলছে, দিস ওয়েব বেস সিস্টেম প্রসেসেস পেনশন ক্লেমস অ্যান্ড ক্রেডিট পেনশন ডিরেক্টলি ইন্টু দ্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট। ডিরেক্টলি কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট করা হবে, এখানে কোনো রকম এক্সটার্নাল কোনো রকম ডকুমেন্ট জমা দিতে হবে না বা এই রিলেটেড কোনো কিছু করতে হবে না। এটা এসএসসি থেকে শুরু করে প্রত্যেকটা এক্সামের জন্য ইম্পর্টেন্ট। পরীক্ষায় কোশ্চেন আসবে SPARSH বা স্পার্স ব্যাপারটা কিসের সাথে যুক্ত? তো ডিফেন্স পেনশনের সঙ্গেই কিন্তু এটা যুক্ত। নেক্সট দেখবো ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্ট NSA 1980। এটা ইউপিএসসি মেন্সের পার্সপেক্টিভ থেকে ইম্পর্টেন্ট এবং WBCS মেন্সে ডিরেক্টলি কিন্তু স্টেটমেন্ট বেসিসে এখান থেকে কোশ্চেন আসতে পারে। তো এর সাথে আমাদের কিন্তু ফান্ডামেন্টাল রাইটের কিছু প্রভিশন যুক্ত, আর্টিকেল যুক্ত, সেগুলো আমাদের পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট। তো এখানে কনটেক্সটটা দেখুন, আমাদের যে ফর্মার সিভিল সার্ভেন্ট, শুধুমাত্র একজন নয়, আমাদের ভারতবর্ষের ফর্মাল সিভিল সার্ভেন্ট, তারা কিন্তু অভিযোগ জানিয়েছেন। প্রাক্তন যে সিভিল সার্ভেন্ট বা সিভিল সার্ভেন্টের বাংলা কী করা যেতে পারে, যাই হোক আমরা বাংলা করার প্রয়োজন মনে করছি না, এখানে সিভিল সার্ভেন্ট মানে প্রত্যেকেই বোঝেন। তো সিভিল সার্ভেন্ট, প্রাক্তন সিভিল সার্ভেন্ট, তারা কিন্তু একত্রে ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্ট নিয়ে কোশ্চেন তুলেছেন এবং এটার যে মিসইউজ করা হচ্ছে সেটা নিয়েও কোশ্চেন তুলেছেন। তারা সিভিল সার্ভেন্ট, তারা জানেন এই যে অ্যাডমিনিস্ট্রেটিভ যে রিলেশনগুলো তার মধ্যে তারা থেকেছেন এতদিন এবং তারা কিন্তু এই ব্যাপারে অনেকটাই নলেজ গেইন করেছেন। তো এই নিয়ে কিন্তু তারা কোশ্চেন তুলছেন যে ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্ট 1980 বা NSA, এই অ্যাক্টের কিন্তু মিসইউজ করা হচ্ছে। তো এই যে এই অ্যাক্টের, ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্টের মিসইউজ করা হচ্ছে, তো ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্ট কী বলছে, এই অ্যাক্টের মাধ্যমে কী প্রকাশ করা হচ্ছে? তো ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্টের মাধ্যমে এটা বলা হয় যে কোনো ব্যক্তি যদি পুলিশ বা মিলিটারি অথবা আমাদের কোনো রকম ফোর্স যদি আগে থেকে তারা সন্দেহ করে যে এই ব্যক্তি সামনে বা ভবিষ্যতে কোনো রকম ক্রাইম করতে চলেছে, তখন কিন্তু ফোর্স বা মিলিটারি যাই বলুন না কেন, পুলিশ, তারা কিন্তু সেই ব্যক্তিকে অ্যারেস্ট করতে পারে। সেই ব্যক্তিকে কিন্তু অ্যারেস্ট করতে পারে একটা পিরিয়ডের জন্য। প্রথমে পিরিয়ডটা ছিল 3 মাস, কিন্তু পরবর্তীকালে সেটা পিরিয়ডটা কমিয়ে 2 মাস করা হয়েছে এবং ম্যাক্সিমাম কিন্তু 1 বছর পর্যন্ত তাকে আটকে রাখা যেতে পারে কোনো রকম বেল ছাড়াই, এবং প্রাথমিক পর্যায়ে তাকে কিন্তু কোনো রকম সুযোগ সুবিধা দেওয়া হবে না জুডিশিয়ারির, অর্থাৎ সে কোনো রকম কিন্তু অ্যাপিল করতে পারবে না। তো এই বেসিসে আর্টিকেল 22(4) এই ব্যাপারে কিন্তু প্রভিশন বলছে। এই ব্যাপারে বলছে দেখুন, কোনো নো ল প্রোভাইডিং ফর প্রিভেন্টিং ডিটেনশন শ্যাল অথরাইজ দ্য ডিটেনশন অফ এ পারসন ফর এ লঙ্গার পিরিয়ড দ্যান 3 months আনলেস। তো 3 মাসের বেশি কিন্তু কাউকে রাখা যাবে না, যদি কোনো অ্যাডভাইজারি বোর্ড রিপোর্ট করে সাফিসিয়েন্ট কজ দেখায় যে তাকে আটকে রাখার জন্য, তখন কিন্তু এই যে ডিটেনশন বা এই যে অ্যারেস্টের পিরিয়ডটা, এটাকে 3 মাস থেকে বাড়িয়ে আরও বেশি করা যেতে পারে। আবার আমাদের 44th কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1978 কী বলছে? এটা এই যে 3 মাসের পিরিয়ড, এটাকে কমিয়ে 2 মাস করে দিচ্ছে। এখানে বলছে, The 44th Amendment Act of 1978 has reduced the period of detention without obtaining the opinion of an advisory board from 3 to 2 months। তো 3 মাস থেকে এখানে 2 মাস করে দেওয়া হচ্ছে 44th কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট 1978-এর মাধ্যমে। তো যাই হোক, এখানে 3 মাস করুক আর 2 মাস করুক, যদি সে অপরাধী না হয়, তার উদ্দেশ্যে যদি কোনো রকম ক্রাইম করার না থাকতো, তার তো এখানে 2 মাস নষ্ট হয়ে যাচ্ছে। সে কোনো রকম জুডিশিয়ালি অ্যাপিল করতে পারছে না, কোনো রকম সে বেলের জন্য অ্যাপ্লাই করতে পারছে না, এটা তো তার ফান্ডামেন্টাল রাইটের বিপক্ষে। তো ফান্ডামেন্টাল রাইটের বিপক্ষে কী করে হচ্ছে আমরা একটু পরে দেখছি। তার আগে এখানে দেখুন পিরিয়ড অফ কনফিনমেন্ট। তো এখানে দেখুন, দ্য ম্যাক্সিমাম পিরিয়ড ফর হুইচ অন মে বি ডিটেন 12 মান্থ। তো ম্যাক্সিমাম 12 মাসের জন্য কিন্তু আটকে রাখা যেতে পারে, কিন্তু এই টার্মকে আরও বাড়ানো যেতে পারে যদি গভর্নমেন্ট তার বিরুদ্ধে কোনো রকম পোক্ত কোনো রকম প্রমাণ পায় বা কোনো রকম যদি, যেটাকে বলা হয় সবুজ হিন্দিতে বলা হয়, তো এরকম যদি প্রমাণ বা এভিডেন্স যদি পায়, ফ্রেশ এভিডেন্স যদি পায়, তখন কিন্তু 12 মাস থেকে বাড়িয়ে আরও এক্সটেন্ড করা হতে পারে। আর একজন ব্যক্তি কিন্তু ক্যান বি হেল্ড ফর
10 days উইদাউট বিং টোল্ড দ্য চার্জেস এগেন্স্ট দেম, অর্থাৎ তার বিরুদ্ধে কী চার্জ লাগানো হয়েছে সেটা কিন্তু 10 দিন পর্যন্ত তাকে না জানিয়ে আটকে রাখা যেতে পারে। দ্য পার্সন ক্যান অ্যাপিল বিফোর এ হাইকোর্ট অ্যাডভাইজারি বোর্ড বাট উইল নট বি অ্যালাউড এ লয়ার ডিউরিং দ্য ট্রায়াল। তারা কিন্তু মানে সেই পার্সন হাইকোর্টকে জানাতে পারে, কিন্তু ট্রায়ালের সময় কোনো কিন্তু লয়ারকে সে হায়ার করতে পারে না, এটা কিন্তু অ্যালাউড নয় এই অ্যাক্টের মাধ্যমে। তো এটা তো আমাদের ফান্ডামেন্টাল রাইটের বিপক্ষে বলছে। তো আমাদের ফান্ডামেন্টাল রাইটে কী বলা হচ্ছে? আমাদের ফান্ডামেন্টাল রাইটের আর্টিকেল 22(1) বলা হচ্ছে, আর্টিকেল 22(1) অফ দ্য কনস্টিটিউশন বলছে যে কোনো অ্যারেস্টেড পারসন তাকে কখনোই ডিনাই করা যেতে পারে না তার নিজের ডিফেন্ড করার জন্য, অর্থাৎ তার লিগাল প্র্যাকটিশনারের জন্য কিন্তু তাকে কখনোই ডিনাই করা যেতে পারে না। অবশ্যই তার সবসময় একটা লয়ার রাখার অধিকার রয়েছে। এটা আমাদের কনস্টিটিউশনের আর্টিকেল 22(1) বলছে। আবার আমাদের যে সিআরপিসি বা সেকশন 50 বলছে, ক্রিমিনাল প্রসিডিওর কোড, দ্য ক্রিমিনাল প্রসিডিওর কোড সিআরপিসি এর সেকশন 50 বলছে, এনি পার্সন অ্যারেস্টেড হ্যাজ টু বি ইনফর্ম টু দ্য গ্রাউন্ড অফ অ্যারেস্ট অ্যান্ড হ্যাজ দ্য রাইট টু বেল, অর্থাৎ যে কোনো ব্যক্তিকে কিন্তু তার বেল দেওয়ার অধিকার রয়েছে, মানে বেল পাওয়ার অধিকার রয়েছে, এবং তাকে কিন্তু এমনভাবে অ্যারেস্ট করা যাবে না যে তাকে আমি ধরুন পুলিশ অফিসার, আমি ধরুন কোনো রকম তাকে জানাচ্ছি না যে তাকে কী কারণে অ্যারেস্ট করা হচ্ছে, তার বিরুদ্ধে কী চার্জেস রয়েছে সেটা না জেনেই কিন্তু তাকে আমি কখনোই অ্যারেস্ট করতে পারি না, আর তার কিন্তু বেল পাওয়ার অবশ্যই রাইট রয়েছে। তো এরকম ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্ট তো আমাদের ফান্ডামেন্টাল রাইটে ভায়োলেশন করছে, এবং দেখা গেছে আমি ছোট্ট একটা এক্সাম্পল দিচ্ছি, ইউএপিএ আপনারা প্রত্যেকেই জানেন। এই যে ধারায় রিসেন্টলি একটি ডেটা পাবলিশ হয়েছিল যে যদি 500 জনকে এই ধারার মাধ্যমে অ্যারেস্ট করা হয় এনআইএর দ্বারা, তাহলে দেখা গেছে 5 থেকে 6 জন তারা কিন্তু ক্রিমিনাল বার হয়, বাকি কিন্তু যে 495 জন বা 490 জন তারা কিন্তু দেখা গেছে নির্দোষ। তো এই রকম কন্ডিশন হচ্ছে, এবং সাধারণ মানুষের কিন্তু হ্যারাসমেন্ট হচ্ছে এই যে ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্টের দ্বারা। তো সিভিল সার্ভেন্ট, প্রাক্তন সিভিল সার্ভেন্ট তারা কিন্তু এর বিরুদ্ধে প্রতিবাদ করেছেন। তো সিভিল সার্ভেন্ট যখন তিনি ছিলেন তখন নিশ্চয়ই তিনি প্রতিবাদ করতে পারবেন না গভর্নমেন্টের বিরুদ্ধে, তো সেহেতু পরবর্তীকালে প্রাক্তন অবস্থায় করেছেন। তো খুবই ভালো পদক্ষেপ। নেক্সট দেখুন, এই রিপোর্ট টাইটেলে ফিউচার ফর অল দ্য নিড ফর হিউম্যান ওয়াইল্ড লাইফ কোএক্সিস্টেন্স। তো রিসেন্টলি ইউএনইউপি, ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম, এবং WWF ওয়ার্ল্ড ওয়াইল্ড ফান্ড ফর নেচার, এরা কিন্তু একত্রিতভাবে এই রিপোর্টটা পাবলিশ করেছে। রিপোর্টের নাম অতটা ইম্পর্টেন্ট নয়, তবে ইউএনইপির হেডকোয়ার্টার মনে রাখুন নাইরোবি, কেনিয়া। তো এই রিপোর্টে বলা হচ্ছে সম্প্রতি কিন্তু হিউম্যান এবং অ্যানিম্যাল কনফ্লিক্ট তুলনামূলক বেড়ে গেছে, অর্থাৎ মানুষ এবং পশু পাখির মধ্যে যে কনফ্লিক্ট সেটা তুলনামূলক বেড়ে গেছে। আমি ছোট্ট একটা এক্সাম্পল দিচ্ছি, কোনো জঙ্গলের মধ্যে দিয়ে ধরুন কোনো একটা রাস্তা রয়েছে, এবার ধরুন ওই রাস্তা যখন থাকছে তখন ওই রাস্তার ওপর দিয়ে হয়তো কখনো হাতি বা অন্যান্য কোনো প্রাণী এক জায়গা থেকে আরেক জায়গায় চলাফেরা করতো। যখন রাস্তা হয়ে গেছে, সবসময় গাড়ি ঘোড়া যাচ্ছে, তখন কিন্তু ওই রাস্তার জন্য কিন্তু অনেক যে ন্যাচারাল অ্যানিম্যাল বা ওই জঙ্গলের অনেক পশু পাখি কিন্তু ওই রাস্তাকে ক্রস করতে পারছে না, এবং তাদের কোনো প্রচণ্ড পরিমাণে পলিউশনজনিত প্রচণ্ড অসুবিধা হচ্ছে। তারপর গাড়ির ধাক্কায় হয়তো দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে প্রাণী মারা যাচ্ছে, বন্যপ্রাণী মারা যাচ্ছে। এছাড়াও দেখা যাচ্ছে যে জায়গার অভাবে হাতি সাধারণ মানুষের বসতিতে ঢুকে পড়ছে এবং সেখানে তাদের ফসল নষ্ট করছে, ঘরবাড়ি ভেঙে ফেলছে। তো এটাকেই বলা হয় হিউম্যান অ্যানিম্যাল কনফ্লিক্ট। তো এই নিয়ে একটা কমিটি বসেছিল, তো অ্যাডভাইজারি ফর ম্যানেজমেন্ট অফ হিউম্যান ওয়াইল্ড লাইফ কনফ্লিক্ট HWC অ্যাপ্রুভ স্ট্যান্ডিং কমিটি বসেছে অফ ন্যাশনাল বোর্ড অফ ওয়াইল্ড লাইফ SCNBWL এর দ্বারা। তো এখানে কি বলা হচ্ছে, এখানে কিছু সলিউশন দেওয়া হয়েছে, যার মধ্যে প্রথম সলিউশন হচ্ছে এম্পাওয়ার গ্রাম পঞ্চায়েত। তো এখানে গ্রাম পঞ্চায়েতকে এম্পাওয়ার করার কথা বলা হচ্ছে, যেখানে 1972 ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্টের মাধ্যমে গ্রাম পঞ্চায়েতকে এম্পাওয়ার করার কথা বলা হচ্ছে, যেখানে এই সমস্ত প্রবলেমগুলোকে গ্রাম পঞ্চায়েত সলভ করবে। নেক্সট, ইউটিলাইজ অ্যাড অন কভারেজ আন্ডার দ্য প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা। তো প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার দ্বারা এই যে ক্রপ যেগুলো ক্ষতি করছে হাতি বা অন্যান্য কোনো বন্যপ্রাণী, সেগুলোর ক্ষতিপূরণের কথা কিছুটা বলা হচ্ছে। নেক্সট, অগমেন্ট ফডার অ্যান্ড ওয়াটার সোর্সেস উইদিন দ্য ফরেস্ট এরিয়া। তো ফরেস্ট এরিয়ার মধ্যে ওয়াটার সোর্সেসটাকে ম্যানেজ করার কথা এখানে বলা হচ্ছে। আর আদার মেজার, অনেক রকম মেজার আপনি নিজেই ভেবে ফেলতে পারেন। স্টেট লেভেলে কিছু মেজার নেওয়া যেতে পারে, স্থানীয় মানুষের দ্বারা কিছু মেজার নেওয়া যেতে পারে। তো এইভাবে কিন্তু এইগুলোকে
এই যে হিউম্যান অ্যানিম্যাল কনফ্লিক্ট এটাকে কিন্তু আটকানো সম্ভব। দেখুন, গ্লোবাল ওয়াইল্ড লাইফ পপুলেশন হ্যাজ ফলেন অ্যান অ্যাভারেজ অফ 68% সিন্স 1970। 1970 সাল থেকে কিন্তু 68% গ্লোবাল ওয়াইল্ড লাইফ পপুলেশন কিন্তু কমে গেছে, যেটা কিন্তু আমাদের পরিবেশের পক্ষে প্রচণ্ড পরিমাণে ক্ষতিকর। আর সেটা কিন্তু আমাদের হিউম্যানের ক্ষেত্রে, মানুষের ক্ষেত্রেও কিন্তু তার এফেক্ট কিন্তু খুব বেশি দেখা যাবে। নেক্সট রয়েছে অ্যাবাউট দ্য এগ্রিকালচার ইনফ্রাস্ট্রাকচার ফান্ড। দেখুন, সাধারণত যে ইনফ্রাস্ট্রাকচার ফান্ড হয়, কোনো কিছু কাজ করার আগে সেই ফান্ডটাকে অ্যালট করা হয়, কিন্তু এগ্রিকালচার ইনফ্রাস্ট্রাকচার ফান্ড হচ্ছে, ধরুন আপনি কোনো জিনিস চাষ করে ফেললেন, ধান চাষ করে ফেললেন, এবার ওই ধানটাকে চাষ করলেন তো অবশ্যই, কিন্তু ধানটা কাটার জন্য অবশ্যই একটা খরচ আছে, ধানটা কেটে আপনি মাঠ থেকে বাড়িতে আনবেন তার জন্য একটা খরচ রয়েছে, এবার আপনি ধানটাকে বিক্রি করতে যাবেন তার জন্য একটা খরচ রয়েছে, তার জন্য ইনফ্রাস্ট্রাকচার দরকার, ভালো রোড দরকার। ধরুন আপনি বাস করছেন পশ্চিমবঙ্গে, আপনি আসামে ধান বিক্রি করতে যেতে চাইছেন, কিন্তু আপনার কাছে যাওয়ার খরচ নেই, তো এই যে ইনফ্রাস্ট্রাকচার আপনার কাছে অ্যাভেলেবেল নয়, এই ইনফ্রাস্ট্রাকচার কিন্তু গভর্নমেন্ট প্রোভাইড করার চেষ্টা করছে। তো এটা কিন্তু একটি মিডিয়াম লং টার্ম ডেপ ফিনান্সিয়াল ফ্যাসিলিটি, যার মাধ্যমে কিন্তু এই যে কৃষকরা বা এপিএমসি মান্ডির যারা, তারা কিন্তু এই সুবিধাটা অর্জন করতে পারবে, অর্থাৎ আফটার বা পোস্ট হারভেস্ট ম্যানেজমেন্ট ইনফ্রাস্ট্রাকচার, চাষ করার পরের যে ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয় সেটাকে কিন্তু ম্যানেজমেন্ট করার কথা এখানে বলা হচ্ছে এগ্রিকালচার ইনফ্রাস্ট্রাকচার ফান্ডের মাধ্যমে। তো এখানে 1,00,000 কোটি টাকা প্রোভাইড করা হবে ব্যাংকের দ্বারা, এবং ফিনান্সিয়াল ইনস্টিটিউশন দ্বারা এখানে রেট থাকবে, দেখুন, সাবভেনশন অফ 3% পার অ্যানুয়াম। তো এখানে 3% রেট, তুলনামূলক রেটটা অনেকটাই কম রাখা হয়েছে। আর কারা কারা এখানে এলিজিবেল? ফার্মার্সরা অবশ্যই এলিজিবেল, মার্কেটিং কোঅপারেটিভ সোসাইটি, তার সাথে জয়েন্ট লিয়াবিলিটি গ্রুপস। আর কোঅপারেটিভ সোসাইটি কি, আমি গতকালের লেকচার আলোচনা করেছিলাম, আপনারা ওখান থেকে দেখে নিন গতকালের কারেন্ট অ্যাফেয়ার্সে। এগ্রি এন্টারপ্রেনিওর্স, অর্থাৎ এগ্রিকালচার রিলেটেড যারা বিজনেস করে তাদের ক্ষেত্রে। পিপিপি প্রজেক্ট বা পিপিপিপি, অর্থাৎ প্রাইভেট পাবলিক পার্টনারশিপ প্রজেক্ট, এদের ক্ষেত্রেও কিন্তু এটা অ্যাভেলেবেল। তো এখান থেকে কিন্তু ইউপিএসসি প্রিলিমসে কোশ্চেন আসতে পারে, ডব্লিউবিসিএস মেইনসে কোশ্চেন আসতে পারে, আর এখান থেকেও কিন্তু ইউপিএসসি প্রিলিমসে কোশ্চেন আসতে পারে। তো খুব ইম্পর্টেন্ট একটি কারেন্ট অ্যাফেয়ার্স, আর ইউপিএসসি মেইনসের পার্সপেক্টিভ থেকে তো এটা ইম্পর্টেন্ট। এগ্রিকালচার যখন আমি নিয়ে আলোচনা করবো তখন আপনারা এগুলো দেখতে পাবেন। নেক্সট দেখবেন লেটেস্ট ফাইন্ডিং বাই নাসাস কাসিনি স্পেসক্রাফট। তো নাসার রিসেন্টলি কাসিনি স্পেসক্রাফট রিসেন্টলি কিছু ফাইন্ডিং বা কোনো কিছু খুঁজে বার করেছে স্যাটার্ন সম্পর্কে। তো আমরা একটু দেখে নেব, আমি একটা স্লাইড অ্যাড করে নিই এক্ষুনি। ওকে, তো দেখুন এখানে কি বলছে, নাসার যে ক্যাসিনি স্পেসক্রাফট সেটা কিন্তু কিছু ডিসকভারি করেছে স্যাটার্নের মুন সম্পর্কে। তো স্যাটার্নের যে মুন রয়েছে তার মধ্যে টাইটানে কিন্তু প্রচণ্ড পরিমাণে মিথেন পাওয়া গেছে, টাইটানের যে অ্যাটমসফিয়ার সেখানে প্রচণ্ড পরিমাণে মিথেন পাওয়া গেছে, 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে এনসেলাডাস যে মুন রয়েছে স্যাটার্নের, সেখানে কিন্তু লিকুইড ওশান পাওয়া গেছে, এরাপ্টিং প্লামস অফ গ্যাস অ্যান্ড ওয়াটার। তো বিভিন্ন রকম গ্যাস এবং ওয়াটারের মিলিত রূপে কিন্তু একটি লিকুইড ওশান পাওয়া গেছে এই যে এনসেলাডাসে। তো এখানে মিথেন প্রডিউসিং অর্গানিজম অন আর্থ, অর্থাৎ পৃথিবীতে কোন কোন অর্গানিজম মিথেন প্রডিউস করছে বা মিথেন তৈরি করছে, এখানে দেখুন এই বায়োলজিক্যাল অরিজিন হচ্ছে মাইক্রো অর্গানিজম কল্ড বা মিথোজোনাস। তো মিথোজোনাস এরাই কিন্তু সাধারণত মিথেন তৈরি করে, এবং তাদের কোনো রকম অক্সিজেনের প্রয়োজন হয় না, তাদের বেঁচে থাকার জন্য কোনো রকম অক্সিজেনের প্রয়োজন হয় না। আর এই যে মিথোজেনাস কোথায় সাধারণত পাওয়া যায়, দেখুন সোয়াম্পস, ডেড অর্গানিক ম্যাটার, অর্থাৎ মৃত যে অর্গানিক ম্যাটারগুলো, ধরুন একটা গাছ মরে পচে গেছে, তো সেক্ষেত্রে এখানে পাওয়া যাচ্ছে। অ্যান্ড ইভেন ইন দ্য হিউম্যান গাট, অর্থাৎ মানুষের অন্ত্রেও কিন্তু এই যে মিথোজেনাস এটা কিন্তু বসবাস করতে পারে। তো এরাই কিন্তু সাধারণত মিথেনকে ক্যারি করে এবং তৈরি করে। তো দেখুন এখানে ইনার প্ল্যানেট এবং আউটার প্ল্যানেট রয়েছে। তো এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, তার কারণ আউটার প্ল্যানেটের দিক থেকে কিন্তু প্রথম এই গুরুত্বপূর্ণ আবিষ্কার। ইনার প্ল্যানেটের মধ্যে সেহেতু কোনগুলো রয়েছে, মার্কাস রয়েছে, ভেনাস রয়েছে, আর্থ রয়েছে, মার্স রয়েছে, এগুলো ইনার প্ল্যানেট। আউটার প্ল্যানেটে কোনগুলো পড়ছে, জুপিটার, স্যাটার্ন, ইউরেনাস, নেপচুন এবং প্লুটো। অ্যাকচুয়ালি প্লুটোকে গ্রহ হিসেবে আমরা ধরি না, প্ল্যানেট হিসেবে ধরি না, এটা বামন গ্রহ, একটি ডুয়ার্ফ প্ল্যানেট বলা হয়। তো স্যাটার্ন কিন্তু আউটার প্ল্যানেটের মধ্যে পড়া হয়, তো তো সেহেতু এটাই খুব ইম্পর্টেন্ট একটি কারেন্ট অ্যাফেয়ার্স। নেক্সট দেখবো অ্যাবাউট ক্যাসিনি মিশন। ক্যাসিনি মিশন লঞ্চড ইন 1997 লঞ্চ করা হয়। দিস ওয়াজ দ্য ফার্স্ট ল্যান্ডিং এভার অ্যাকমপ্লিশ ইন দ্য আউটার সোলার সিস্টেম, যেটা আমি দেখালাম। আউটার সোলার সিস্টেম, ইনার সোলার সিস্টেম এই 4টি গ্রহের মধ্যে, আর আউটার সোলার সিস্টেম এই 4টি গ্রহের মধ্যে। তো
তো ইটস ডিজাইন ইনক্লুডস দ্য স্যাটার্ন অরবিটার অ্যান্ড ল্যান্ডার ফর দ্য মুন টাইটান। এখানে দেখে নিন, এটা আর অতটা ইম্পর্টেন্ট নয়। এটা লঞ্চ হয় কত সালে, এটা ইম্পর্টেন্ট। আর দ্য মিশন ইজ এ কোঅপারেশন বিটুইন, শুধুমাত্র এটা কিন্তু নাসার মিশন নয়, নাসা অ্যাকচুয়ালি লঞ্চ করেছে ঠিকই, কিন্তু এর সাথে ইউরোপিয়ান স্পেস এজেন্সি ইএসএ এটাও কিন্তু সাহায্য করেছে, ইতালিয়ান স্পেস এজেন্সি আইএসএ এটাও সাহায্য করেছে। আর এটা খুব ইম্পর্টেন্ট আউটার স্পেস হিসেবে। তো এই ছিল আজকের ইম্পর্টেন্ট কিছু কারেন্ট অ্যাফেয়ার্স। তো আমি বললাম তুলনামূলক আজকে অন্য দিনের তুলনায় কারেন্ট অ্যাফেয়ার্স কম রয়েছে, এবং এইগুলো ইম্পর্টেন্ট কিন্তু অন্য দিনের তুলনায় কম। তো এই ছিল আজকের কারেন্ট অ্যাফেয়ার্স। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে, ডেইলি এই ধরনের ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। তো আজকের মতো গুড বাই, পরবর্তী ভিডিওতে আপনার সাথে আবার দেখা হবে। থ্যাংক ইউ।